আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য আজকের আমাদের এই টিউটোরিয়ালটি। তো বন্ধুরা, অন্য দিনের মতো আজকেও আরেকটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি মোহাম্মদ রাসেল। এই ক্লাসটিতে অর্থাৎ এই ন্যারেশন ক্লাসটিতে টোটাল ক্লাস থাকবে 5টি, আর এর হচ্ছে ক্লাস নাম্বার 1। বন্ধুরা, এর আগে আমি যে ক্লাসগুলো আপনাদের দিয়েছি সেগুলোর পরিপূর্ণ অর্থাৎ একটা একটা পার্ট, প্রত্যেকটা ক্লাসে আমার রেডি। আমি আপনাদেরকে একটির পর একটি আপলোড করে দিয়ে যাব ক্লাসগুলো। সেই জন্য আপনাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, কারণ আপনাদের একটি লাইকই আমাকে পরবর্তী ভিডিও বানানোর আশা দিবে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন আমাদের বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে যে সিলেবাসে রয়েছে সেখানে রয়েছে। এইচএসসি এবং এসএসসি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট তারা দুজনেই ব্যবহার করতে পারবেন এটা। তো ন্যারেশন যেটা হচ্ছে, ন্যারেশন তো আমরা অনেকেই হয়তো আগে করেছি বা অনেকে করি নাই, তবে এটা হচ্ছে তাদের জন্য যারা করি নাই তাদের জন্যই মূলত এই ন্যারেশনটি। আপনারা ক্লাসগুলো ঠিক মতো করবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। অর্থাৎ বন্ধুরা, আমি যে এক্সপার্ট তা নয়। হ্যাঁ, আমি যতটুকু বুঝেছি অর্থাৎ আমি আমার টিচারদের থেকে যেগুলো আমি বুঝেছি আমি ঠিক ততটাই সফল হয়েছি এই ন্যারেশনে। ঠিক তেমনইভাবে আমি আপনাদেরকে সেটাই শেখানোর জন্য চেষ্টা করছি। যতটুকু আমি শিখেছি ততটুকু আমি আপনাদের শেখানোর চেষ্টা করতেছি, আর আপনারা আশা করি সেটা চেষ্টা করবেন। আর আপনারা যদি কিছু জানেন অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন, কারণ একটা জিনিস যখন শেয়ার করবেন তখন চর্চা এটা বেড়ে যাবে, তখন এটার গুণও বেড়ে যাবে। বন্ধুরা, চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের ন্যারেশনের কাজে যাওয়া যাক। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি, আর এই শব্দটি এসেছে ন্যারেট শব্দ থেকে। বন্ধুরা, ন্যারেশন শব্দটি হচ্ছে একটি উক্তি, আর এই শব্দটি এসেছে ন্যারেট শব্দ থেকে। ন্যারেশন সাধারণত আমরা ন্যারেশন বলতে আমরা কি বুঝি? আপনারা কি কেউ জানেন ন্যারেশন বলতে কি বুঝি আমরা? যারা জানেন তারা তো অবশ্যই ভালো, যারা জানি না তাদের জন্য বলছি ন্যারেশন বলতে আমরা কি বুঝি। ন্যারেশন হচ্ছে, ধরুন আমি একটি কথা বললাম যে রহিম বলেছে রহিম আজ স্কুলে যাবে না। অর্থাৎ রহিম বলছে যে আমি রহিমের কাছে গেলাম, রহিম বলল সে আজ স্কুলে যাবে না। এখন আপনি রহিম থেকে এসে আপনি যখন আপনার বন্ধুকে কথাটা বলতে যাবেন, তখন কি আপনি কি বলবেন? যে আমি স্কুলে যাব না, সেটি বলবেন? না, আপনি বলবেন যে রহিম বলেছে সে নাকি স্কুলে যাবে না। কথাটা এমনভাবে বলবেন। অথবা আপনি যখন ধরুন কোনো একটা কোনো একটা বই কিনতে গেছেন দোকানে, তো দোকানদার যখন গেলেন, দোকানদার বলল যে দোকানদারকে আপনি গেলেন ওখানে যে দোকানটা বন্ধ ছিল। এখন আপনি দেখে আসলেন দোকানটা বন্ধ ছিল। এখন ওই দোকানদার বললো যে তার দোকানটা বন্ধ। আপনি যখন আপনার বন্ধুর কাছে বলবেন কালকে দোকানটি বন্ধ ছিল, অর্থাৎ বক্তার কথাটি অর্থাৎ একজনের কথাটি অন্যজনে অর্থাৎ আপনি আপনার বন্ধুর কথাটি আপনি আপনার মতো প্রকাশ করাটাই হচ্ছে আপনার ন্যারেশনের কাজ। যেমন আমি তো আর সরাসরি আমার কথাটি আমি যদি বলি যে আপনি আমার কাছে আসছেন, আমি আমি কি করতেছি, রাসেল কাজ করতেছে। এখন যদি আপনি কি বন্ধুদেরকে বলেন রাসেল কাজ করতেছে, কথাটি কেমন যেন একটা হয়ে যায়। আপনি ওটা বলতে পারেন যে আমি দেখেছি সে কাজ করতেছে, অথবা রাসেল বলেছে সে কাজ করতেছে, অথবা সে কাজ করতেছিল। এমন কিছু অর্থ আসে যেগুলো আমরা ন্যারেশনে ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, ন্যারেশন বলতে কি বুঝে হয়তো আপনারা জিনিসটা এখনই বুঝে নিয়েছেন, আর যাদের সমস্যা আছে তারা আর একটু ভালো করে শুনুন। ন্যারেশন হচ্ছে সাধারণত আমরা যা বুঝি একজনের কথাকে অন্যজন যখন তার মতো প্রকাশ করে সেটাই হচ্ছে ন্যারেশন। আর এই ন্যারেশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তার জন্য আমরা একটা উদাহরণ দেখি। যেমন এখানে লেখা আছে রাসেল সেড আই এম বিজি নাও। রাসেল বলছে আমি এখন ব্যস্ত। এখন এই কথাটি যখন সে আরেকজনে বলতে যাবে তখন রাসেল সেড দ্যাট, রাসেল বলেছে যে হি ওয়াজ বিজি দেন, তখন সে ব্যস্ত ছিল। অর্থাৎ আমার কথাটি যখন আপনার বন্ধুদেরকে যখন গিয়ে বলবেন তখন আপনি এভাবে বলবেন যে রাসেল সেড দ্যাট হি ওয়াজ বিজি নাও, অর্থাৎ রাসেল বলেছে যে সে এখন ব্যস্ত ছিল।
তো বন্ধুরা, আশা করি ন্যারেশনের যে প্রাথমিক ধারণাটা আপনারা বুঝে নিয়েছেন যে ন্যারেশনটা মূলত কী কাজে ব্যবহার হয়। এরপরে আমরা ন্যারেশনের প্রকারভেদ দেখব। ন্যারেশনকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। বন্ধুরা, হয়তো আপনারা বলতে পারেন যে এখানে যে সব কিছু তো লেখাই আছে, তা আমরা তো পড়তে হচ্ছে, বুঝতে হচ্ছে কেন? হ্যাঁ বন্ধুরা, সব কিছু লেখাই আছে বন্ধুরা, লেখা কিন্তু আপনাদের বইতেও আছে, তবুও কেন আপনারা বুঝেন না? আমরা কেন বুঝি না? এটার কারণ হচ্ছে আমরা বুঝতে চেষ্টা করি না। আর যারা বুঝি হয়তো যারা বুঝি তারা বোঝানোর চেষ্টা করি। আর একটা কথা খেয়াল মনে রাখবেন, আপনি কখনই কাউকে মানে ভালো শিক্ষা দিতে পারবেন না যখন আপনি আগে নিজে স্টাডি না করবেন এবং আপনি বই ফলো না করবেন। অবশ্যই আপনাকে বই ফলো করতেই হবে, কারণ সব কিছু এসেছে, সব বিদ্যা এসেছে আপনার বই থেকে। তো অবশ্যই আপনাকে বইটা ফলো করতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন ন্যারেশনের প্রকারভেদ হচ্ছে। ন্যারেশনকে আমরা দুটি ভাগে বিভক্ত করব। সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বলতে আমরা কি বুঝি সেটি আমরা একটু দেখব। যে আমরা এর আগে যে আমরা একটা উদাহরণ দেখেছি, রাসেল সেড আই এম বিজি নাও, এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। এবং ইনডাইরেক্ট হচ্ছে রাসেল সেড দ্যাট হি ওয়াজ বিজি দেন, অর্থাৎ রাসেলের কথাটি অন্যজন যেটা যেভাবে প্রকাশ করবে সেটি হচ্ছে ইনডাইরেক্ট, আর রাসেল যেটা বলছে সেটা হচ্ছে ডাইরেক্ট। ক্লিয়ার বন্ধুরা? ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশনের তিনটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে চেনা যায়। সেই তিনটি বৈশিষ্ট্য কী কী আমরা আরেকবার জেনে নেব। সেটা হচ্ছে লেখার সময় ডাইরেক্ট স্পেসকে ইনভার্টেড কমার ভিতরে লেখা হয়, অর্থাৎ যে বক্তা যে মূল কথাটি সেটি ইনভার্টেড কমার মধ্যে লেখা হয়, সেটা হচ্ছে ডাইরেক্ট স্পেসকে চেনার উপায়। রিপোর্টিং ভার্বটি অর্থাৎ রিপোর্টিং ভার্বের পর একটি কমা বসে, অবশ্যই ডায়লগ বা সংলাপের রিপোর্টিং ভার্ব প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা রিপোর্টিং ভার্বটি কোনটি বুঝবো? যেমন দেখুন বন্ধুরা, আমরা যদি একটা দেখি যে রাসেল সেড আই এম বিজি নাও, এখানে একটি ইনভার্টেড কমা পড়ে না, আচ্ছা যাই হোক, আই এম বিজি নাও এই কথাটি পুরোটি ইনভার্টেড কমার ভিতরে। আর এটা হচ্ছে যে আপনার যে আমরা যেটা বললাম যে এখানে ডাইরেক্ট স্পিচকে কীভাবে আমরা চিনবো, সেটা হচ্ছে এই ডাইরেক্ট স্পিচকে এভাবে চিনবো যে ইনভার্টেড কমার মধ্যে যে বক্তার কথাটি থাকবে সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ এখানে মূল কথাটা আই এম বিজি নাও, আমি এখন ব্যস্ত, এই কথাটা হচ্ছে স্পিচ, মূল বক্তব্য হচ্ছে এটাই, আই এম বিজি নাও। দ্বিতীয়ত কি বললো, রিপোর্টিং ভার্বের পর একটি কমা বসে, তাহলে এখানে রিপোর্টিং কোনটা বুঝবো আমরা? সেইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর তারপর একটি কমা বসেছে, অর্থাৎ আমরা রিপোর্টিং ভার্বের পরে একটি কমা বসবে এবং ইনভার্টেড কমার মধ্যে যেটি থাকবে সেটা হচ্ছে কি বন্ধুরা? ডাইরেক্ট স্পেস। এবার চলুন পরবর্তীটা দেখা যাক। রিপোর্টিং ভার্বের পর একটি কমা বসে, অবশ্যই তা ডায়লগ, হ্যাঁ এটা অলরেডি বললাম। আর এটি কখনো ডায়লগের ক্ষেত্রে প্রয়োজন হয় না, যেমন আমরা যখন ডায়লগ ব্যবহার করি তখন কিন্তু এটি প্রয়োজন হয় না, কিন্তু সেটি উদাহরণ এবং বিস্তারিত আমরা ক্রমে ক্রমে আস্তে আস্তে জানতে থাকবো। বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনারা কোনো একটা পয়েন্ট ছেড়ে দিতে পারেন। ডাইরেক্ট স্পিচের প্রথম অক্ষরটি বড় হাতের হয়ে থাকে। বন্ধুরা, আপনারা কি খেয়াল করেছেন? আমার নিচে একটি উদাহরণ রয়েছে, যেমন দেখুন ডাইরেক্ট স্পিচ, এখানে উদাহরণ দেওয়া আছে আই এম ভেরি ট্রাইড, এখানে আইটা বড় হাতের, যেভাবে আমাদের উদাহরণ, যেভাবে আমাদের রুলসে দেওয়া আছে ডাইরেক্ট স্পিচের প্রথম অক্ষরটি বড় হাতের হয়ে থাকে, এই যে প্রথম অক্ষরটি আমাদের বড় হাতের রয়েছে। ঠিক আছে বন্ধুরা? আর দেখুন, তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আই এম ভেরি ট্রাইড, এটি হচ্ছে এটি এই ইনভার্টেড কমার ভিতরেটিকে আমরা কি বলবো বন্ধুরা? ডাইরেক্ট স্পিচ। আর সেটের পরেটা হচ্ছে রিপিটিং ভার্ব। হ্যাঁ, তো বন্ধুরা, আপনাদেরকে একটি কথা বলে রাখতেছি, আমার এই ক্লাসটি কিন্তু আমি একটি কোচিং সেন্টারে করে থাকি, আর সেখানে কিন্তু আমি এই ক্লাসটি প্রজেক্টরের মাধ্যমে করে থাকি, যার কারণে আপনাদেরকে আমি এভাবে দেখাতে বাধ্য হচ্ছি। তো আশা করি আপনারা এই তিনটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ডাইরেক্ট ইনডাইরেক্ট চিনতে পারবেন। তো আমি আপনাদেরকে আবারও বলছি যে ইনডাইরেক্ট ডাইরেক্ট চেনার উপায় হচ্ছে এই তিনটি মূল বিষয়। একটা জিনিস খেয়াল মনে রাখবেন, আপনারা সবসময় আপনারা বিভিন্ন ধরনের গ্রামার ফলো না করে যে কোনো একটি গ্রামার ফলো করুন, যে কোনো একটি বই ফলো করুন, তাহলে সেই বইটি থেকে আপনারা বিভিন্ন শিখতে পারবেন। আপনি যখন একটি গ্রামার বই থেকে অন্য একটি শিখতে যাবেন তখন এটি ভিন্ন নিয়ে মনে থাকবে, কিন্তু আপনার বিভিন্ন সব গ্রামার বইতে কিন্তু ওই ন্যারেশনের আনসারটা কিন্তু একই আসে। তারা কতগুলো এক এক ধরনের এক একজনের ভাষায় প্রকাশ করে, যেমন আপনি যেমন আমরা যেমন আমাদের মাকে মা ডাকি, অনেকে আম্মা ডাকে, অনেকে মাদার ডাকে, অনেকে মম ডাকে। তো ঠিক কথাটা কিন্তু আমাদের যে মাতৃকুলকে বোঝানো হয়েছে একই রকম, এইটাও আমরা একটি বই ফলো করব।
এরপরে রয়েছে ডাইরেক্ট স্পিচের প্রধান দুইটি অংশ। বন্ধুরা, ডাইরেক্ট স্পিচের প্রধান দুটি অংশ হচ্ছে আপনার রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পেস, রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং ভার্ব কোনটা অলরেডি আপনাদেরকে আমি বলে দিয়েছি এবং আপনারা হয়তো চিনে নিয়েছেন যে রিপোর্টিং ভার্ব কোনটি। রিপোর্টিং ভার্বটি হচ্ছে কমার আগে, অর্থাৎ এটি। এই সেটটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, তাই না বন্ধুরা? এই সেটটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর আই এম ভেরি টায়ার্ড হচ্ছে রিপোর্টেড স্পিচ। কথা দুটি দুই রকম, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টেড স্পিচ। খেয়াল করলে দেখতে পারবেন আপনারা, কমার পূর্বে যেটি রয়েছে সেটি হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমার মধ্যে রয়েছে রিপোর্টেড স্পিচ। আমি আপনাদেরকে বারবার মানে ডাবল করে এই জন্য বলতেছি, যেহেতু আপনারা জিনিসটি খেয়াল করতে পারেন। এখানে দেখুন কিছু লেখা আছে যে বাক্যের সেট হলো রিপোর্টিং ভার্ব এবং অর্থাৎ বাক্যের সেট হলো রিপোর্টিং ভার্ব। এই যে বাক্যের সেটটি তোমরাও একটু ভালো করে খেয়াল করো, যেহেতু এখানে তোমাদের সামনেও ক্লাস চলতেছে আর এটা মূলত যারা জানেন না তাদের জন্য ভিডিওটা করা হচ্ছে। যাই হোক বন্ধুরা, আপনারা খেয়াল করবেন, বাক্যের সেট হলো রিপোর্টিং ভার্ব। বাক্যের সেটটি হলো রিপোর্টিং ভার্ব এবং ইমিডিয়েট কমার ভিতরের অংশটিকে রিপোর্টেড স্পিচ বলা হয়। কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। তোমরা এটা নোট করে নাও। বাক্যের সেট হলো রিপোর্টিং ভার্ব এবং এর ভিতরের অংশটিকে রিপোর্টেড স্পিচ বলে। স্পিচের পারস্পরিক পরিবর্তনের ক্ষেত্রে যেসব মৌলিক পরিবর্তন ঘটাতে হয়, অর্থাৎ আমাদের স্পিচটি পরিবর্তনের ক্ষেত্রে আমরা যে মৌলিক পরিবর্তন, যে সাধারণ পরিবর্তনগুলো আমরা ঘটাতে হয় এই ন্যারেশনের ক্ষেত্রে, সেগুলোই আমরা এখন আস্তে আস্তে জানবো। তো সেই ক্ষেত্রে আমাদের জানার জন্য অবশ্যই আমাদের ভিডিও দেখতে হবে। আর তোমরা কিন্তু এটা অবশ্যই করে নাও, নোট করে নাও, এগুলো লিখে নাও। প্রথমত যেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব পরিবর্তন। হ্যাঁ, আমরা এই রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করব। এখানে যেটি রয়েছে দ্য ম্যান সেড, এই রিপোর্টিং ভার্বের পরিবর্তন। ইনভার্টেড কমা তুলে দেওয়া, এই আমরা ইনভার্টেড কমাটা তুলে দিব। এরপরে টেন্সের পরিবর্তন। এই যে এখানে যেটা রয়েছে এখানে দেখতে হবে আই এম, যদি আই এমটা কোন পার্সন বা কি দেখতে হবে। তারপর এখানে যে আই এম যেটা রয়েছে এম, এটা কোন টেন্স বা কিসের মধ্যে রয়েছে এটা দেখতে হবে। এখানে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে সেটা আমাদের দেখে টেন্সটা পরিবর্তন করতে হয়। শব্দগোষ্ঠীর পরিবর্তন, অবশ্যই শব্দগোষ্ঠীর পরিবর্তন হবে, শব্দটা পুরোটাই পরিবর্তন হয়ে যাবে এখানে। যেমন এখানে বলতেছে এখন দ্য ম্যান সেড আই এম ভেরি টায়ার্ড, মানুষটা বলছে আমি খুব ক্লান্ত। যখন এটা আপনি ইনডাইরেক্ট স্পিচ করবেন তখন এটা হয়ে যাবে দ্য ম্যান। কি হবে বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন এটা আনসার কি হবে? তোমরা বলতে পারবা? হ্যাঁ, বুঝি নাই। দেখি তোমরা একটু লিখে দাও, তোমরা আনসারটা একটু আমাকে লিখে দাও, তারপর তোমাদেরকে আমি বলতেছি। হ্যাঁ, দেখি কারটা সঠিক হয়। তো তার আগে বন্ধুরা আপনারাও একটু খেয়াল চেষ্টা করেন যে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে বাক্যের সেটের রিপিটিং ভার্ব এবং এর ভিতরে রিপিটিং স্পেস, আর এটি পরিবর্তন হয়েছে টেন্সের মধ্যে দিয়ে। তো দ্য মেন সেট, হ্যাঁ দেখি তোমারটা দেখি। হ্যাঁ ঠিক আছে, দেখি আরেকজন এটা, বা সবারটা ঠিক আছে। তো তাহলে আনসারটা হচ্ছে দ্য মেন সেড দ্যাট, ইনভার্টেড কমাটা কি দ্যাট হবে, আর আয়ের পরিবর্তে হবে হি, কারণ আইটা ছিল সে, অর্থাৎ ধরো যে বলছে সে হচ্ছে আই। এখন ওর কথাটা আমি যখন বলবো তখন সেই আয়ের ক্ষেত্রে হি বা সি বসাবো আমরা, হি এমটা চেঞ্জ করে আমরা এটা ফার্স্ট পার্সনে নিয়ে যাবো, ইউ ওয়াজ ভেরি রাইট। এরপর দেখতে পাচ্ছি আমরা এখানে যে নেমগুলো দেখলাম, পরিবর্তনগুলো দেখলাম, আপনারা এগুলো একটু ভালো করে পড়বেন, স্টাডি করবেন, খেয়াল করবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদের কাছে সহজ মনে হবে একদম। এটাই আসলে কোনো কিছুই কঠিন না, আমরা আসলে বুঝতে কঠিন করে ফেলি যেটা। আর যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, আপনাদের যারা সিনিয়র রয়েছে তাদের থেকে হেল্প নিতেই পারেন, কারণ হেল্প নেওয়া কিন্তু কখনো কোনো এটা অন্যায় কাজ না বা এটা ভুল না। আমি মনে করি আমি আমার স্টুডেন্ট থেকেও মাঝে মধ্যে শিখি, মাঝে মধ্যে না প্রায় সময় শিখি, কারণ আমারও কথার মধ্যে অনেক ভুল হয়ে থাকে। তারা ধরে দেয় স্যার আপনার এই কথাটি ভুল হয়েছে বা স্যার এটি এভাবে হবে। তো ওইখানে আমি বিরক্ত ফিল করি না, বরং ওইখানে আমি প্রাউড ফিল করি, কারণ আমার স্টুডেন্ট আমার ভুল ধরতেছে, কারণ এই জন্যই যে তারা কিন্তু শিখতে পারতেছে। এরপরে দেখি আমরা কি রয়েছে রিপোর্টিং হিসেবে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব হিসেবে সে এবং টেলের ব্যবহার।
অর্থাৎ রিপোর্টিং যে ভার্বটি আমরা দেখতে পারলাম যে এখানে সে বা প্রথমে সে রয়েছিল, এখানে যে আমরা দেখতেছি সে সেট। এখন এখানে আসবে দেখব রিপোর্টিং ভার্ব হিসেবে সে এবং টেলের ব্যবহার। রিপোর্টিং ভার্ব হিসেবে সে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট উভয় স্পিচে ব্যবহৃত হয়। একটু খেয়াল করবেন আপনারা, রিপোর্টিং ভার্ব হিসেবে সে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুটির মধ্যে কিন্তু এটি ব্যবহৃত হয়, তবে ইনডাইরেক্ট স্পেসে ব্যবহার না করাই ভালো। এখানে দুটি কথা বলেছে, একটা হচ্ছে প্রথম বলেছে সেটি উভয় ক্ষেত্রে ব্যবহার হয় এবং পরবর্তী বলতেছে যে এটি ব্যবহার না করে ভালো। তো আমরা দুটোই করতে পারবো। রিপোর্টিং ভার্ব হিসেবে টেল সাধারণত ডাইরেক্ট স্পিচে ব্যবহৃত হয় না। হ্যাঁ, টেলটি কখনো ডাইরেক্ট স্পিচে ব্যবহৃত হয় না, সাধারণত হয় না। টেলে ব্যবহার অবশ্যই একটি ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। সের যদি অবজেক্ট বসাতে হয় তাহলে অবজেক্টের পূর্বে টু বসাতে হয়। আবার একটি জিনিসটি একটু 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 খেয়াল করবেন, সের পর যদি অবজেক্ট বসাতে হয়, অর্থাৎ সের পর যদি কোনো অবজেক্ট বসাতে হয়, সেক্ষেত্রে আমরা অবজেক্ট হিসেবে টু বসাতে হয়। টেলের পর কি বসে না, টু বসে না। তাহলে আমরা আবার আবার একটু বুঝবো, সের পরিবর্তে আমরা যদি অবজেক্ট বসাতে হয় তাহলে সেট টু টেল টু, নো নো নো, নট টেল টু, এটা হবে যে সেট টু বা সে টু। ক্লিয়ার? এই পরিবর্তনটা একটু আপনারা দেখে নেবেন, বা যদি সময় থাকে আপনারা এটা লিখে নিতে পারেন বা নোট করে নিতে পারেন, যেহেতু আপনারা এগুলো কাজ আসবে। আর এখানে কথাটা হচ্ছে একদম ইজি করে দেওয়া হয়েছে। আপনারা বই যদি গার্ডেন দেখবেন, বইয়ের মধ্যে কিন্তু অনেক হার্ড করে দেওয়া আছে। তো একটি টেবিল দিয়ে আমি আপনাদেরকে জিনিসটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। দেখুন, এই ডাইরেক্ট স্পিচে যদি থাকে সে এবং সেট, সেটা ইনডাইরেক্ট করার সময় সেই সেটই থেকে যাবে, এটা পরিবর্তন হবে না। যদি ডাইরেক্ট স্পিচে যদি সে টু এবং সেট টু থাকে তাহলে ইনডাইরেক্ট এসে টেল বা টোল্ড হবে। হ্যাঁ, এটা হচ্ছে টেল টুলটা আপনার ওই টেন্স বিদায় হবে, টেন্সের পরিবর্তন বিদায় হবে। দেখুন, একটা উদাহরণ দেখে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। দ্য গার্ল সেড টু মি আই লাইক টু রিড বুকস। দ্য গার্ল সেড টু মি, মেয়েটি বলল আমাকে, আই লাইক টু রিড বুক, আমি বই পড়তে পছন্দ করি। এখন মেয়েটি আপনাকে বলছে, ধরুন আপনি রহিমকে বলতেছেন এই কথাটি যে মেয়েটি আমাকে বলল, দ্য গার্ল সেড টু মি আই লাইক রিড বুক। কথাটি এখন যদি আপনি এখন যদি আরেকজনকে বলতে চান তাহলে কি আপনি এটাই বলতে পারবেন? কথাটি মানুষে হবে না। সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে দ্য গার্ল টোল্ড মি, মেয়েটা আমাকে বলেছিল। দেখুন, সেট টুর পরিবর্তে এখানে দেওয়া রয়েছে টোল্ড মি। তাহলে এখানে সেটের পরিবর্তে টেল না হয়ে টোল্ড কেন হলো, তাই না? এটা বন্ধুরা, এটা হচ্ছে টেন্সের পরিবর্তন হয়েছে। এখানে দ্য গার্ল সেড টু মি, এটা টেন্সের পরিবর্তন হওয়ার কারণে এটা এখানে টোল্ড হয়ে গেছে। আর এখানে অলরেডি দেওয়াই আছে যে আমরা যদি সে টু ইউজ করি সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করবো টেল, আর যদি সেট টু থাকে তাহলে এখানে টোল্ড। আপনারা এক কথায় এটি মনে করেন, যেহেতু এখানে সেট টু রয়েছে তাহলে আমরা এখানে টোল্ড মি, এক কথা এটা এতটুকু শিখে নেন। আর টেন্স যদি আপনার বেশি সমস্যা হয় তাহলে এই এটাই ফলো করলে হবে, সেটের পরিবর্তে টেল এবং সেটের পরিবর্তে টোল্ড। ওকে, ক্লিয়ার? তোমাদেরও ক্লিয়ার? হ্যাঁ। দ্য গার্ল টোল্ড মি দ্যাট শি, শি কেন হলো এখানে তোমরা বলতে পারবে কেউ? শি কেন হলো? হ্যাঁ হ্যাঁ, কার জন্য? হ্যাঁ, মেয়েটির জন্য, হ্যাঁ অবশ্যই। দ্য গার্ল টোল্ড মি দ্যাট শি লাইক, অর্থাৎ মেয়েটি বলতেছে যে দ্য গার্ল টোল্ড মি দ্যাট, এই এখানে শিটা হচ্ছে এই গার্ল হচ্ছে মি, আর মেয়ের ক্ষেত্রে আমরা শি ব্যবহার করে থাকি, সেই জন্য আমরা এখানে দিলাম শি লাইক টু রিড বুকস। ওকে, ক্লিয়ার বন্ধুরা? দ্য গার্ল টোল্ড মি দ্যাট শি লাইকস টু রিড বুকস, মেয়েটা আমাকে বলেছিল যে সে বই পড়তে পছন্দ করে। কথা দুই রকম, একটি ইনডাইরেক্ট এবং একটি ডাইরেক্ট স্পিচ। তো আশা করি বন্ধুরা তোমরা আপনারা এই জিনিসটি বুঝতে পেরেছেন, আর এতটুকুই বুঝতে পেরেছেন। কোনো সমস্যা নেই, যদি সমস্যা থেকে থাকে একটু রিসার্চ করে নেবেন আর আমার কথাগুলো পুনরায় আবার শুনে নেবেন। এর পরিবর্তে আসুন পার্সন পরিবর্তনের নিয়ম। আমরা কিছু পার্সন পরিবর্তনের নিয়ম দেখব এবং কিছু রুলস দেখব। হ্যাঁ, রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পার্সন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী পরিবর্তিত হয়। একটু খেয়াল করবেন, এখানে
রিপোর্টেড স্পিচ অর্থাৎ যে ইনভার্টেড কমার মধ্যে যে আমরা স্পিচটা দেখতে পাবো সেই রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পারসন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী পরিবর্তন, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসনটা যেটা থাকবে সেটা রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টে থাকবে সেটা পার্সন ও নাম্বার অনুযায়ী পরিবর্তন হয়। একটি উদাহরণ দিয়ে আমরা খেয়াল দেখব। হি সেড টু মি, হি সেড টু মি আই হ্যাভ এনজয়েড দ্য পার্টি। অর্থাৎ এখানে হি সেড এটা হচ্ছে আপনার ওই রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টে রয়েছে এটা হি সেড টু মি, অ্যান্ড এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচের ফার্স্ট পারসন আই হ্যাভ এনজয়েড দ্য পার্টি। ইনডাইরেক্ট করার সময় হি টোল্ড মি, আমরা আগেই জেনেছি যে সেডটির পরিবর্তে টোল্ড, হি টোল্ড মি দ্যাট, ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট বসেছে এখানে হি। হিটা হচ্ছে কেন এইখানে সাবজেক্টটা হি রয়েছে, আমরা এখানে সাবজেক্টটা হি বসেছি। দেখুন এখানে লেওয়া আছে রিপিটিং ভাবে সাবজেক্ট পার্সন বলতে পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়, পার্সন অনুযায়ী সাবজেক্ট পার্সন ও নাম্বার অনুযায়ী। তো আমাদের এখানে রয়েছে আপনার থার্ড পার্সন, এটা সিঙ্গুলার নাম্বার, তো এখানে এসে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার করে দিলাম। দ্যাট হি হ্যাড, হি যেহেতু বসেছে আই হ্যাভ, হির সাথে কখনো হ্যাভ হয় না, হির সাথে হ্যাড হয়। আর এটা হচ্ছে একটা ফার্স্ট টেন্স পুরোটাই। দেখুন এখানে যে ইডি যুক্ত আছে, আমরা আপনার যারা টেন্স চিনতে সমস্যা হয় তাহলে একটি খেয়াল রাখেন যে ইডি থাকতে অনেক সময় এটা ফার্স্ট টেন্স হয়ে যায়, পরে বেশি ক্ষেত্রে ফার্স্ট টেন্সই হয়। সেই ক্ষেত্রে আমরা এখানে হি হ্যাড দ্য পার্টি। তো এখানে যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সেটা রিপিটিং ভার্বের সাবজেক্ট ও পার্সন ও নাম্বার অনুযায়ী পরিবর্তিত হয়েছে। যেমন আবার দেখি হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট, এই ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট হি, এই হিটা আমরা কোথায় পেলাম, আইয়ের পরিবর্তে হিটা, এই যে আমাদের সাবজেক্টে যে হিটা রয়েছে আমরা সেই হিটা এখানে বসালাম। হি হ্যাড, আর এই হ্যাভটা হ্যাভ হ্যাজ হ্যাড যে আমাদের প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল যে ফর্মটা রয়েছে সেখান থেকে আমরা এই পার্সন অনুযায়ী যেহেতু এটা ফার্স্ট ফর্ম আমরা এখানে এই হির সাথে হ্যাডটা ইউজ করলাম যেহেতু এটা আমাদের ফার্স্ট টেন্স। বন্ধুরা এই পর্যন্ত আপনারা আশা করি ক্লিয়ার। এরপর দেখুন রিপোর্টিং স্পেসের অন্তর্গত সেকেন্ড পার্সন অর্থাৎ ইউ সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে হয়, অর্থাৎ ইউ কখনো ইউ আপনার যেটা সেটা ইউই থাকবে, তাই না? না, একদমই না। ইউটা হবে যে আপনার দেখুন খেয়াল করুন এখানে রিপোর্টিং স্পেসের অন্তর্গত সেকেন্ড পার্সন অর্থাৎ ইউ সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে হয়। অর্থাৎ একটু আমি জিনিসটা হয়তো আপনাদের জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি সেটি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। দেখুন হি সেড টু ইউ, হি সেড টু ইউ, হি সেজ টু করিম ইউ আর লাকি পারসন। একটু খেয়াল করবেন এখানে এটা আপনার জন্য একটু জটিল হতে পারে। হি সেড টু ইউ, হি সেজ। আচ্ছা বন্ধুরা এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে এই ডাইরেক্টটা উদাহরণটা এখানে একটু ভুলে গেছি উদাহরণটা। আপনারা হি সেড টু ইউ এটা ডিলিট করবেন, এখানে এটা নয়, এটা এখানে উদাহরণটা হচ্ছে হি সেজ টু করিম, এটি হি সেজ টু করিম ইউ আর লাকি পারসন, অর্থাৎ সে করিমকে বলল তুমি একজন ভাগ্যবান ব্যক্তি। বন্ধুরা আমি আপনাদেরকে আবারও বলছি যে হি সেড টু ইউ এটা বা একটু ড্রপ করবেন, এটা এই উদাহরণের অন্তর্ভুক্ত না, এটা মিস্টেক হয়ে গেছে এখানে। হি সেজ টু করিম ইউ আর লাকি পারসন। হ্যাঁ, তাহলে এখানে আমরা যেটা ইউজ করতেছি এখন একটু খেয়াল করবেন সেজ এর পরিবর্তে টেল, এটা আমরা অলরেডি ওখানে দেখেছি। হি টেলস করিম ইনভার্ট করার জন্য দ্যাট ইউ, এখানে ইউটা বসবে না, কারণ এখানে দেখুন এখানে দেওয়া আছে সেকেন্ড পারসন ইউ, অর্থাৎ সর্বদা আপনার রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে, হয়তো রিপিটিং ভার্বের অবজেক্টটা হচ্ছে এখানে আমরা হি, তো আমরা এখানে অবশ্যই হিটা এখানে আবার ইউজ করলাম হি ইজ এ, যেহেতু এখানে আর আছে হির সাথে হি আর কখনো হয় না, হি ইজ এ লাকি পারসন। বন্ধুরা আশা করি এটা বুঝতে পারছেন, আর যদি বুঝতে না পারেন একটু কথাগুলো আবার শুনবেন, তাহলে জিনিসটা বুঝে নিতে পারবেন। এত কঠিন না, হয়তো প্রথম আপনার জন্য একটু কঠিন হতে পারে, কিন্তু জিনিসগুলো যখন রুলস অনুযায়ী বলবেন তখন জিনিসগুলো খুবই সহজে দাঁড়াবে।
এরপর রয়েছে রুলস 3, রিপোর্টেড স্পিচের অন্তর্গত থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। আপনারা বুঝতে কি অসুবিধা হচ্ছে? রিপোর্টেড স্পিচের অন্তর্গত থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এই রিপোর্টেড স্পিচের অন্তর্গত যে থার্ড পারসনটা থাকে তার কোনো পরিবর্তন হয় না। এটি যেমন হি সেড টু ইউ, এই রিপোর্টেড স্পিচে যে থার্ড পারসন থাকবে তার কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, এখানে যা যদি রিপোর্টেড স্পিচে কোনো থার্ড পারসন থেকে থাকে তার কোনো পরিবর্তন হয় না। যেমন হি সেড টু ইউ হি হ্যাজ ড্রন দ্য পিকচার, হি টেলস দ্যাট ইউ দ্যাট হি, এই হিটা রয়েছে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, রিপোর্টেড স্পিচে থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। তো এটি যে থার্ড পারসন রিপোর্টেড স্পিচ রয়েছে হি হ্যাড ড্রন দ্য পিকচার, আমরা এটাকে যদি পাঁচ পার্সন করে দিব সেই জন্য। বন্ধুরা এখানে একটি নিয়ম রয়েছে যে পার্সন যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন, অর্থাৎ সেন্টেন্স টেন্সের উপর ভিত্তি করে যেভাবে এগুলো চেঞ্জ করবেন সেই নিয়মগুলো কিন্তু আপনাদের আস্তে আস্তে দিয়ে যাব, কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে ক্রমশই ধৈর্য করে ভিডিওগুলো দেখে যেতে হবে, যেটা না দেখলে আপনারা কখনো এগুলো পারবেন না। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিব, যেহেতু আমাদের ক্লাস 5টা, টোটাল 5টা ক্লাসের মধ্যে আমি ন্যারেশনটা শেষ করে দিব ইনশাআল্লাহ। এরপরে চলুন, যখন কোনো বক্তার উল্লেখ না থাকে তখন বক্তা ধরে নিয়ে ইনডাইরেক্ট স্পিচ করতে হয়। অর্থাৎ এইখানে আসুন একটা মূল পয়েন্টে, যদি কোনো সেন্টেন্সে বক্তাই না থাকে, অর্থাৎ আমরা জানি বক্তা ছাড়া কোনো সেন্টেন্স হয় না, হয়? হ্যাঁ, যখন কোনো সেন্টেন্সে বক্তা না থাকে তখন আমরা বক্তা একটা ধরে নিতে হবে। সেক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স দেখব, আই এম গোয়িং টু ওপেন এ নিউ শপ, অর্থাৎ আমি একটি নতুন মার্কেট খুলতে যাচ্ছি। এখন এই কথাটা যখন আপনি বলবেন, আপনি যখন গরিবকে কি বলবেন, আপনি কি এটাই বলতে পারবেন যে আমি একটি নতুন মার্কেট খুলতে যাচ্ছি? কারণ এটাতে আপনাকে বলেছে অলরেডি একজনে, কে বলেছে, এখন আপনাকে তাকে কে বলেছে? হ্যাঁ, এখন আপনাকে একটি বক্তা ধরে নিতেই হবে এখানে, সেটি হচ্ছে কি, যেমন আমরা এখানে লিখুন, হি সেড টু মি দ্যাট, একটা আপনাকে এখানে বক্তা ধরে নিয়েছেন অলরেডি ইনভার্ট কমার পূর্বে, দ্যাট হি ওয়াজ গোয়িং টু ওপেন নিউ শপ। হি সেড টু মি, হি সেড, এই বক্তাটা আপনি ধরে নিয়েছেন, এন্ড টু মি কাকে বলছে? আপনাকে অবশ্যই। দ্যাট ইনভার্ট কমার জন্য বাকি সেন্টেন্সটা আপনি টেন্স বুঝে বসে দিয়েছেন, হি ওয়াজ গোয়িং টু ওপেন নিউ শপ। ক্লিয়ার বন্ধুরা? তোমাদের ক্লিয়ার? হ্যাঁ, কোনটি? ইনভার্টেড কমার আগে কি নাই, রিপিটিং ভার্ব। হ্যাঁ, ওখানে দেখো একটু, তোমরা একটু খেয়াল করো ভালো করে, আমি সেটাই দেখাচ্ছি। যখন কোনো বক্তার উল্লেখ না থাকে, অর্থাৎ আমি তো এখানে প্রথমে বলেই দিচ্ছি যে সেন্টেন্সে বক্তা থাকবে না, সে বক্তাটা তোমাকে ধরে নিতে হবে। না না, সেটি তোমাকে অবশ্যই, যেমন ওখানে কি বলেছে, আই এম গোয়িং টু ওপেন এ নিউ শপ, সে একটি নতুন দোকান খুলতে যাচ্ছে। তাহলে তুমি যখন কথাটি অন্যজন যখন গিয়ে বলবে তখন কি এটাই বলতে পারবে? না না না, সেজন্য কি করবা, তুমি তোমার কথাটি যখন বলবে তখন তাকে কি বলবে, যে সে বলেছে। তো সে বলেছে মানে অবশ্যই এখানে একটা বক্তা চলে এসেছে, সে ঠিক একই রকম এটি, হি সেড টু মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু ওপেন এ নিউ শপ। ক্লিয়ার নাও? ওকে। তো বন্ধুরা এতক্ষণ আপনারা যতটুকু ক্লাস করলেন আর যতটুকু বুঝলেন, আশা করি বেশি দেখলেও আবার বেশি ক্লাস করতে গেলে, বেশি লং টাইম করতে গেলে আপনাদের মাথায় কিছুই ঢুকবে না। কারণ নতুন হিসেবে এত বেশি কেউ অ্যাকসেপ্ট করে না, আর আপনার থেকে আমার থেকেও বিরক্ত লাগে। আমি যখন বেশি কিছু শিখতে চাই, আস্তে আস্তে শিখবো, সময় নিয়ে শিখবো, যেটা শিখবো সেটা শিখে যাব। ঠিক আছে? তো বন্ধুরা এতক্ষণ আপনারা যেগুলো করলেন বা যেগুলো শিখলেন সেগুলোর উপর ভিত্তি করে আপনাদেরকে 3টি সেলফ অ্যাসেসমেন্ট দিচ্ছি আমি, অ্যাসেসমেন্ট। আপনারা একটু এগুলো করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কীরকম। ঠিক আছে? ফাদার সেড টু হিজ সন, লার্ন টু বি হলিস ফ্রম boyhood. The piper said to the mayor, give me promised money. The teacher said to the students, take care of your health. তো আপনারা এগুলো একটু আপনার জন্য একটা বাড়ির কাছে রইল, করবেন।
এবং এতক্ষণ আপনাকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি, আমার চ্যানেলটি প্লিজ একটি সাবস্ক্রাইব করে নিন, যেহেতু পরবর্তী আপডেটেড ক্লাসটি আপনার কাছে সবার আগে সব সময় পৌঁছে যায়। এবং অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে আমার ক্লাসটি শেয়ার করবেন এবং ভালো থাকবেন, যেহেতু আপনারা নতুন এখানে। ধন্যবাদ সকলকে।